খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা, কবে মিলবে নতুন বেতন কাঠামো, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। কংগ্রেস তৃণমূল জোট জল্পনার মাঝেই রহস্যময় পোস্ট মদনের, কি ইঙ্গিত দিলেন নেতা? উস্কে দিল করম মণ্ডলের স্মৃতি, একই ট্রাকে পুরো মুখোমুখি চলে এলো দুই ট্রেন। তারপর 15, 16, 17 জুন রাজ্যে কি ঘটছে, মুখ্যমন্ত্রীর সেই বাম্পার ঘোষণা। গুরুত্ব চা আমে, উত্তরবঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে মনের মতো বাজেটের প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর। লক্ষ্মীবারে এক লাফে অনেকটা কমলো সোনার দাম। আজ 22-24 ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন। দিদি বেছে নিক, অভিষেক থাকবে না আমরা থাকবো, চূড়ান্ত হুঁশিয়ারি ক্ষুব্ধ কল্যাণের। নারী পাচারের বড় চক্রের হদিশ রাজস্থানে, 15 নাবালিকাকে পাচারকারীদের হাত থেকে উদ্ধার পুলিশের, ধৃত 11। 1,77,00,000 টাকার সন্ধান কাঁচরাপাড়ার স্কুলে, শিখ রুমে পাওয়া গেল কন্ডোমের প্যাকেট, রাতভর চলল তল্লাশি অভিযান। সন্ধ্যে 6টা পর্যন্ত সময় দিয়েছিল হাইকোর্ট, বিমানবন্দর থেকে ভবানী ভবনে না গিয়ে শেষ মুহূর্তে কোথায় গেলেন অভিষেক? অশান্তির ইন্ধন, বড় ঘোষণা ইসলামপন্থী জামায়াতের, ভারত সীমান্তে মিছিল মানববহাল। বাংলায় চালু আয়ুষ্মান ভারত পাবেন কারা? ক্ষমতায় এসেই উত্তরবঙ্গে শিল্পের জোয়ার আনবে নতুন সরকার, বড় ইঙ্গিত অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর, আশায় পাহাড় ডুয়ার্স। অভিষেকের ডাবল ট্রাবল, একদিকে কল্যাণের বিদ্রোহ, অন্যদিকে ঝুলছে সিআইডির হেফাজতের খাড়া, কিভাবে সামলাবেন? যুক্তরাষ্ট্রের কপালে চিন্তার ভাঁজ, রুশ সেনার হাতে কি এবার ভারতের ব্রক্ষস, বড় ইঙ্গিত দিলেন কর্তারা। ভারতে এই 5টি জায়গায় পা রাখলে যেতে পারেন জেলে, কেন বিদেশিরা ঘুরলেও ভারতীয়দের জন্য নো এন্ট্রি। এক সময়ের পুষ্পা এখন পুলিশি হেফাজতে, হাফ প্যান্ট টি শার্ট পরে ফলতার রাস্তায় ঘুরলেন জাহাঙ্গীর। বিস্ফোরক মদ কেলেঙ্কারি, বোতলে 3 টাকা অতিরিক্ত আয়, সব টাকা পৌঁছত অভিষেকের কাছে, ফাঁস চাঞ্চল্যকর তথ্য। তৃণমূলের দুর্দিনে মহুয়ার শুদ্ধিকরণ বার্তা, দল কি বড় পদক্ষেপ নিতে চলেছে? অস্তিত্ব রক্ষার লড়াইয়ে মাঝেই বড় ধাক্কা, আজই কি বিজেপিতে তৃণমূলের 21 সাংসদ? স্কুলে গোমাংস, হিন্দু বন্ধুকে জোর করে খাওয়ানোর চেষ্টা মুসলিম ছাত্রের, তারপর নিজের দেশের মানুষের চূড়ান্ত অমানবিকতার শিকার হলেন পুশ ইন করা বাংলাদেশি হিন্দু বৃদ্ধ, শেষ পর্যন্ত তাকে স্বীকার করল বিজেপি। প্রবল বৃষ্টিতে তোলপাড় হবে দক্ষিণের বেশিরভাগ জেলা, বইবে 50 কিমি বেগের ঝড়, কতদিন চলবে এই দুর্যোগ? আজই সিআইডির মুখোমুখি অভিষেক, তবে শর্ত বেঁধে দিল হাইকোর্ট। 22 থেকে 30% ইথানল মেশানো পেট্রোলকে আবগারি শুল্ক মুক্ত করল কেন্দ্র। মে মাসে 10 দিনে 4 বার বেড়েছে জ্বালানির দাম। অনিশ্চিত ভবিষ্যৎ, শিক্ষক ডাক্তারদের পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। মমতার গড়ে ফাটল, বাঁকুড়া পুরসভায় তৃণমূলের অন্দরেই বড় বিদ্রোহ, কোণঠাসা পুরপ্রধান। উচ্চ ইথানল যুক্ত পেট্রোল থেকে আবগারি শুল্ক তুলে নিল কেন্দ্র। হোমমেকার নয়, দেশের নির্মাতা বলা উচিত, গৃহিণীরা মাসে 30,000 টাকা বেতনের দাবিদার, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। মমতার আস্থাভাজন ফিরহাদি কিনা, সব খেলা ঘুরে যেতে পারে আজই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। রাজ্যের সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় সুখবর, সপ্তম পে কমিশন কার্যকর করার প্রস্তুতি শুরু হয়েছে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু কমিশন গঠনই নয়, কবে থেকে নতুন বেতন কাঠামো চালু হতে পারে সেই সময়সীমাও স্পষ্ট করেছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই সপ্তম বেতন কমিশন গঠনের প্রক্রিয়ায় অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণের লক্ষ্যে দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলেও তিনি আশ্বাস দিয়েছেন। সাম্প্রতিক এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই রাজ্যে সপ্তম পে কমিশন কার্যকর করার লক্ষ্যে প্রস্তুতি চলছে।
ফলে নতুন বেতন কাঠামো এবং সংশ্লিষ্ট আর্থিক সুবিধা নিয়ে কর্মীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। শুধু পে কমিশন নয়, মহার্ঘ ভাতা নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী আগামী 22শে জুন রাজ্যের বাজেট পেশ হবে এবং সেই বাজেটেই সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করা হতে পারে। এছাড়াও কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় রাজ্যের কর্মীদের ডিএর যে উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে তা ধাপে ধাপে কমিয়ে আনার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এই বিষয়ে সরকার ইতিবাচক অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ডিএ এবং নতুন বেতন কমিশনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন সরকারি কর্মীদের একাংশ। আগের সরকারের সময় এই ইস্যু আদালত পর্যন্ত গড়িয়েছিল এবং বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতেও ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রী আরও দাবি করেছেন 2016 সালে থেকে 2019 সালের মধ্যে বকেয়া ডিএ ও পে কমিশন সংক্রান্ত প্রাপ্য অর্থের একটি বড় অংশ ইতিমধ্যেই প্রায় 3 লক্ষ সরকারি কর্মীর অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। বাকি বিষয়গুলিও পর্যায়ক্রমে নিষ্পত্তি করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেসের অন্দরে সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণ ঘিরে নানা জল্পনা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। দলের বহু পরিচিত মুখকে ঘিরে আলোচনা চলছে, আর সেই আবহেই হঠাৎ একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে নতুন করে চর্চার কেন্দ্রে উঠে এলেন মদন মিত্র। একসময় মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত বহু নেতা বর্তমানে ভিন্ন রাজনৈতিক সমীকরণে ব্যস্ত বলে আলোচনা রাজনৈতিক মহলে। তবে এখনও কিছু পুরনো মুখ রয়েছেন যারা দীর্ঘদিন ধরে তৃণমূল সুপ্রিমোর পাশে থেকেছেন। তাদের মধ্যে অন্যতম কামারহাটির বিধায়ক মদন মিত্র, আর তার সাম্প্রতিক পোস্ট ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোনিয়া গান্ধীর দিল্লি বৈঠকের পর থেকেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে, কংগ্রেস ও তৃণমূলের সম্পর্ক কি আরও ঘনিষ্ঠ হতে চলেছে? কেউ কেউ আলোচনা শুরু করেন ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণ বদলে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান কি হতে পারে। একই সঙ্গে দলের অন্য নেতাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও জল্পনা বাড়তে থাকে। ঠিক এই সময়েই নিজের সামাজিক মাধ্যমের পাতায় একটি সংক্ষিপ্ত বার্তা পোস্ট করেন মদন মিত্র। কামারহাটের তৃণমূল বিধায়ক নিয়ে যে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আনইনস্টল ইওর পাস্ট, অর্থাৎ নিজের অতীতকে আনইনস্টল করো, আর আপডেট ইওর ফিউচার, অর্থাৎ ভবিষ্যৎকে আপডেট করো। উল্লেখ্য, মাত্র এই কয়েকটি শব্দের পোস্টই এখন নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করা হয়েছে কিংবা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে এর কোনো যোগ রয়েছে কিনা তা স্পষ্ট নয়। ভয়ঙ্কর রেল দুর্ঘটনা থেকে রক্ষা, অল্পের জন্য রক্ষা পেল শতাধিক প্রাণ। ভুবনেশ্বরে মুখোমুখি ট্রেনের ধাক্কা। আজ বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে রেল পরিষেবা ব্যাহত ওই লাইনে। 2023 সালের 2 জুন বালাসোরে ঘটেছিল ভয়ঙ্কর দুর্ঘটনা। শালিমার চেন্নাই করমণ্ডল সুপারফাস্ট এক্সপ্রেস ধাক্কা মেরে একটি মালবাহী ট্রেনের উপরে উঠে যায়। করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে পাশের লাইন দিয়ে আসা হাওড়া যশবন্তপুর হামসফর সুপারফাস্ট এক্সপ্রেসের। ওই দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল প্রায় 300 জনের। সেই ভয়ঙ্কর স্মৃতি যেন আজ আবার ফিরে এলো। রেল সূত্রে জানা গিয়েছে, ভুবনেশ্বর রেল স্টেশনের কাছে এদিনে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় 2টি ট্রেন। ঝাড়পাড়া ওভারব্রিজের কাছে 2টি ট্রেন একই লাইনে চলে আসে। মুখোমুখি এসে দাঁড়িয়ে যায় 2টি ট্রেনই। কয়েক সেকেন্ড পর যদি ব্রেক কষা হয় তাহলে ভয়ঙ্কর কিছু ঘটতে পারত। এই ঘটনার পরে ফের একবার রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। রাজ্যবাসীর দোরগোড়ায় সরকারি প্রকল্পের সুবিধা দ্রুত পৌঁছে দিতে আগামী 15 থেকে 17 জুন পর্যন্ত 3 দিন ব্যাপী রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির আয়োজন করা হচ্ছে। সিঙ্গেল উইন্ডো ব্যবস্থার মাধ্যমে সরকারি প্রকল্পের সুবিধা এবং প্রকৃত উপভোক্তাদের মধ্যে বিদ্যমান দূরত্ব ঘুচিয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। এতে সরকারি কাজের জটিলতা দূর করে মানুষের হয়রানি কমানোর ওপর জোর দেওয়া হয়েছে। গ্রামীণ এলাকায় প্রতি 7টি গ্রাম পঞ্চায়েত পিছু একটি এবং শহরাঞ্চলে 10টি ওয়ার্ড পিছু একটি করে শিবির অনুষ্ঠিত হবে। পাশাপাশি কলকাতা পৌর নিগম সহ সমস্ত মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রতিটি বড়তে একটি করে শিবির থাকবে। এই শিবিরে নাম নথিভুক্তকরণ, তথ্য যাচাই, সরকারি পরিষেবা প্রদান এবং অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা রাখা হয়েছে। পুরো প্রক্রিয়া স্বচ্ছতা বজায় রাখতে একটি বিশেষ আইটি পোর্টালের মাধ্যমে প্রতিটি খাতের অগ্রগতি নথিভুক্ত করা হবে। রাজ্যের নতুন বিজেপি সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে আগামী সপ্তাহে। 22শে জুন বাজেট পেশ হওয়ার কথা। তার আগে উত্তরবঙ্গে গিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা সারলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। প্রাক বাজেট আলোচনায় উত্তরবঙ্গের জন্য ঢালাও প্রতিশ্রুতির কথাও শোনা গেল তার মুখে। বৃহস্পতিবার উত্তরকন্যা থেকে সেই বৈঠক সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বপন দাশগুপ্ত জানালেন,
এবারই প্রথম মানুষের সঙ্গে কথা বলে বাজেট হতে চলেছে। তৃণমূল জামানাকে নিশানা করে তার কটাক্ষ, আগে তো ট্রেডমিল থেকে বাজেট হতো। জিএসটি নিয়ে উত্তরবঙ্গের ব্যবসায়ীদের দীর্ঘদিনের অসুবিধা চলছিল। এই সংক্রান্ত কোনো সমস্যায় তাদের কলকাতায় ছুটে আসতে হতো, কিন্তু এদিন এই সমস্যার সমাধানে অর্থমন্ত্রীর বড় আশ্বাস। আসন্ন বাজেট অধিবেশনে তিনি উত্তরবঙ্গে জিএসটি ট্রাইব্যুনাল তৈরির প্রস্তাব রাখবেন, যাতে আর ব্যবসায়ীদের কলকাতায় ছুটে আসতে না হয়। উত্তরকন্যায় সাংবাদিক বৈঠকে মন্ত্রী স্বপন দাশগুপ্ত, নিশীথ প্রামাণিক, আনন্দময় বর্মন নিজস্ব ছবি, শুভেন্দু সরকারি অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়ে বুধবার রাতেই উত্তরবঙ্গে পৌঁছে যান স্বপন দাশগুপ্ত। তাতে স্পষ্ট হয়ে যায় উত্তরবঙ্গের উন্নয়নকে কতটা জোর দিচ্ছে বর্তমান রাজ্য সরকার। বৃহস্পতিবার শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, নিশীথ প্রামাণিক, অর্থ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, প্রশাসনিক কর্তা এবং সেখানকার ব্যবসায়ী মহলের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। লক্ষ্মীবারে এক লাফে বেশ কিছুটা কমল সোনার দাম। 11 জুন কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন 22 থেকে 24 ক্যারেট সোনা কলকাতা সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে। গোল্ড প্রাইস টুডে। লক্ষ্মীবারে এক লাফে বেশ কিছুটা কমল সোনার দাম। 11 জুন কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন 22 থেকে 24 ক্যারেট সোনা কলকাতা সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে। কলকাতায় আজ সোনার দাম 24 ক্যারেট 1 গ্রাম সোনার দাম 14,564 টাকা, গতকালের থেকে 213 টাকা কমল। 10 গ্রাম সোনার দাম 1,45,640 টাকা, গতকালের থেকে 2,130 টাকা কমল। 100 গ্রাম সোনার দাম 14,000। ঝালাওয়াড়ের পুলিশ সুপার অমিত কুমার জানিয়েছেন, প্রথমে 10 নাবালিকাকে উদ্ধার করা হয়, সেই সূত্র ধরে বাকি পাচারকারীদেরও হদিশ মেলে। নারী পাচারের বড় চক্রের হদিশ মিলল রাজস্থানে। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযানে নামে রাজ্য পুলিশ। ঝালাওয়াড়ে পাচারকারীদের হাত থেকে 15 জন নাবালিকাকে উদ্ধার করে তারা। এই ঘটনায় ইতিমধ্যেই 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যেদের মধ্যে মুম্বাইয়ের 3 পাচারকারী রয়েছে। ঝালাওয়াড়ের পুলিশ সুপার অমিত কুমার জানিয়েছেন, প্রথমে 10 নাবালিকাকে উদ্ধার করা হয়, সেই সূত্র ধরে বাকি পাচারকারীদেরও হদিশ মিলে। পুলিশ সুপার জানিয়েছেন, উদ্ধার হওয়া নাবালিকাদের কয়েকজনকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, মূলত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ঋণগ্রস্ত পরিবারগুলিকে পাচারকারীরা বাঁচত, তারপর তাদের মোটা টাকার প্রলোভন দিয়ে নাবালিকাকে কিনে নিত। পুলিশ সূত্রে খবর, পাচারকারী নাবালিকাদের বয়স 5 থেকে 10-এর মধ্যে, যাদের বয়স 11 বছরের নিচে থাকত তাদের নিজেদের হেফাজতে রাখত পাচারকারীরা। বয়স 11 হলেই মুম্বাইয়ে যৌন ব্যবসায়ের জেরে জোর করে নামিয়ে দিত বলে অভিযোগ। উদ্ধার হওয়া নাবালিকাদের বয়স 4 থেকে 5 বছরের মধ্যে। তদন্তকারীরা জানিয়েছেন, এই পাচারের জাল রাজ্যের কোথায় কোথায় ছড়িয়েছে, কারা জড়িত তার হদিশ পেতে রাজ্য জুড়ে তল্লাশি অভিযান চালানো হবে। কয়েকদিন আগে সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে মিলেছিল উই ধরা টাকা। এরবার টাকা মিলল কাছড়াপাড়ার এক স্কুলে। কাছড়াপাড়ায় স্কুল থেকে উদ্ধার হলো টাকা। 1 কোটিরও বেশি টাকা উদ্ধার হলো উত্তর 24 পরগনার কাছড়াপাড়ার এক স্কুল থেকে। বুধবার গভীর রাতে ইংরেজি মাধ্যমের ওই বেসরকারি স্কুলে তল্লাশি অভিযান শুরু হয়। বৃহস্পতিবার ভোর 4টে পর্যন্ত সেখানে 1,44,00,000 টাকার সন্ধান মিলেছে। স্কুলের সিক রুমে একটি আলমারি থেকে পাওয়া গিয়েছে কন্ডোমের প্যাকেটও। কিছুদিন আগে কলকাতায় সুরেন্দ্রনাথ কলেজে ছাত্র সংসদের কার্যালয়ের আলমারি থেকে সুটকেস ভর্তি উই ধরা টাকা উদ্ধার হয়েছিল। মিলেছিল অস্ত্র এবং গর্ভনিরোধকের প্যাকেটও। এবার কাছড়াপাড়ার স্কুলেও মিলল নগদ টাকা এবং কন্ডোমের প্যাকেট। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর থেকে বীজপুরের নতুন বিধায়ক সুদীপ্ত দাস তার বিধানসভা এলাকার প্রতিষ্ঠানগুলির ডেটা ব্যাংক তৈরির কাজ শুরু করেছেন। সেই কাজের সূত্র ধরেই এই স্কুলের বিষয়ে খবর পান বিধায়কের প্রতিনিধিরা। উদ্ভূত পরিস্থিতিতে রাতেই স্কুলে পৌঁছে যান বিধায়ক। খবর দেওয়া হয় থানাতেও। কেন্দ্রীয় বাহিনী এবং স্থানীয় থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। নগদ উদ্ধারের পর রাতেই টাকা গোনার যন্ত্র নিয়ে যায় হয় স্কুলে। প্রথমে টাকা গোনার 2টি যন্ত্র পৌঁছায় স্কুলে, পরে আরও একটি যন্ত্র নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, ভোর 4:30 পর্যন্ত প্রায় 1,44,00,000 টাকা গোনা হয়েছে। সন্ধ্যে 6টার মধ্যে সিআইডির মুখোমুখি হওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিকেল 4:30 নাগাদ দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মনে করা হয়েছিল বিমানবন্দর থেকেই ভবানী ভবনে যাবেন অভিষেক, কিন্তু ভবানী ভবন না গিয়ে কালীঘাটে নিজের বাড়িতে পৌঁছেছেন অভিষেক। সেখান থেকে তিনি ভবানী ভবন যান কিনা সেটাই এখন দেখার। সন্ধ্যে 6টার মধ্যে অভিষেককে সিআইডির মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র। বিধায়কদের সই জাল সিআইডির মুখোমুখি হওয়ার আগে রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদকে শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের রক্ষা কবচ দিয়েছে আদালত। একই সঙ্গে অভিষেককে আজ সন্ধ্যা 6টার মধ্যে অভিষেককে সিআইডির মুখোমুখি হওয়ার নির্দেশ দেন বিচারপতি কৌশিক চন্দ্র। কিন্তু শারীরিক অসুস্থতা, কলকাতায় না থাকার মতো অজুহাত দেখিয়ে 3বার হাজিরা এড়িয়েছেন অভিষেক।
অভিষেক হাজিরা না দিলেও সই জাল কাণ্ডে তদন্তে তৎপরতা বজায় রেখেছে সিআইডি। কালীঘাটে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দলের কার্যালয়ে তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা। বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে মনোনীত করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে দলের বিধায়কদের সই সহ চিঠি অধ্যক্ষকে পাঠিয়েছিলেন অভিষেক। ওই চিঠিতেই বেশ কয়েকজন তৃণমূল বিধায়কের সই জাল করা হয় বলে অভিযোগ। তৃণমূলের দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা বিষয়টি নিয়ে বিধানসভার অধ্যক্ষের কাছে অভিযোগ জানান। অধ্যক্ষের নির্দেশে বিধানসভার সচিব পুলিশে অভিযোগ দায়ের করেন। পরে রাজ্য সরকারের নির্দেশে মামলার দায়িত্বভার হাতে নেয় সিআইডি।